হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিটারমিনেন্টের শেষ চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তো এই চ্যাপ্টারটা আগের যে চ্যাপ্টারটা আমরা করলাম চ্যাপ্টার 2 তার থেকে তুলনায় অনেকটাই সহজ এবং বেশি ফর্মুলাও নেই, অঙ্ক কম, সাইজে ছোটো চ্যাপ্টার। তো শুরু করা যাক। এতে 4-5টা টপিকের বেশি টপিক নেই, তো সেই কটা টপিক আলোচনা করবো আর কয়েকটা এক্সাম্পল আমরা করবো। তো চ্যাপ্টার শুরু করার আগে যেটা বলার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। তো শুরু করা যাক। দেখো, আমাদের আজকের যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট নির্ণায়ক ও অনন্যক নির্ণায়ক। তো অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট জিনিসটা একই, দুটো নাম দেওয়া হয়েছে। আর অনন্যক, যার ইংরাজি ইনভার্স বা রেসিপ্রোকাল নির্ণায়ক, এটা আর একটা টপিক। তো এই দুটো টপিকই আমাদের যেই জন্য খুবই ইম্পর্টেন্ট, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো দেখো কীভাবে করা যায়। তা আমি অবশ্যই একটা এক্সাম্পল নিয়ে এইটাকে দেখাবো, থিওরিটিক্যাল পার্টে আমি বেশি যাচ্ছি না। ধরে নাও একটা ডেল্টা ডিটারমিনেন্ট নিচ্ছি, সেটা আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এই ডেল্টা ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি ডেল্টাই তার ভ্যালু, ঠিক আছে? বিস্তৃতি করলে আমরা ভ্যালু পাবো ডেল্টা। এইবার এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্ট, মানে 9টা এলিমেন্টের 9খানা কোফ্যাক্টর বা সহগুণনীয়ক আমরা জানি সিমিলার ওয়েতে নামকরণ করা হয়। তো সেই কোফ্যাক্টর A1 এর কোফ্যাক্টর সমান সমান A1, ক্যাপিটাল A1। সিমিলারলি B1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল B1। এরকমভাবে লাস্টে আমরা C3 কোফ্যাক্টর পাবো ক্যাপিটাল C3। তো এরকম 9খানা কোফ্যাক্টর পাওয়া যাবে। এই কোফ্যাক্টরগুলোকে আমরা যদি যে এলিমেন্ট যেখানে আছে তার কোফ্যাক্টরগুলোকে যদি সেই পজিশনেই বসাই, নিয়ে একটা ডিটারমিনেন্ট গঠন করি, তাহলে দেখতে হবে অনেকটা এরকম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। দেখো, এই যে ডিটারমিনেন্টটা আমরা তৈরি করলাম, এই ডিটারমিনেন্টটার নাম হচ্ছে ডেল্টা 1। যদি দেওয়া হয় তাহলে এই ডেল্টা 1কেই বলা হবে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণায়ক। এগুলো অ্যাকচুয়ালি ইংরাজি নাম, যেগুলো আমরা বাংলায় লিখছি অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট, বা তোমরা বলতে পারো অ্যাডজয়েন্ট অফ ডেল্টা। ডেল্টা 1 ইজ দ্য অ্যাডজয়েন্ট অফ ডেল্টা। তাহলে দেখতে পাচ্ছ খুব একটা জটিল কিছু না, জাস্ট কোফ্যাক্টরগুলো নিয়ে সেম পজিশনে বসিয়ে যে আমরা ডিটারমিনেন্টটা তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। এরপরে আমরা যাব আমাদের পরের টপিক, অনন্যক নির্ণায়ক। তো দেখো, অনন্যক নির্ণায়কের জন্য আমাদের সবসময় আগে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণয় করতেই হবে। অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণয় করার পর তাকে যদি আমরা মেন যে ডিটারমিনেন্ট ডেল্টা তার কিউব বা ঘনফল দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাবো অনন্যক বা ইনভার্স বা রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল অফ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা কিউব। এটাই হচ্ছে আমাদের রেসিপ্রোকাল। তাহলে একে যদি আরেকটু ভালোভাবে বোঝানো যায়, তাহলে ডেল্টা 2 সমান 1 বাই ডেল্টা কিউব ইন্টু ডেল্টা 1। একে আমরা লিখতে পারি 1 বাই ডেল্টা কিউব ইন্টু ডেল্টা 1 এর ভ্যালুটা যদি আমরা বসাই, দেখো এরকম দেখতে হবে। একে আরেকটু মডিফিকেশন করা যায়, সেটা হচ্ছে আমরা জানি ডিটারমিনেন্টের গুণের ক্ষেত্রে যে জিনিসটা সিস্টেম, একটা রো বা একটা কলামে একটা এলিমেন্ট গুণ করা যায়। তো এখানে 1 বাই ডেল্টা, এই পুরো 1 বাই ডেল্টা যে দেখো 3খানা 1 বাই ডেল্টা রয়েছে, তো
তো প্রত্যেকটা 1/ডেল্টা যদি রো ওয়াইজ গুণ করে দেওয়া হয় তাহলে যেটা দাঁড়াবে a1/ডেল্টা, b1/ডেল্টা, c1/ডেল্টা, a2/ডেল্টা, b2/ডেল্টা, c2/ডেল্টা, a3/ডেল্টা, b3/ডেল্টা এবং c3/ডেল্টা। তাহলে এইটাই অ্যাকচুয়ালি আমরা যদি ভ্যালুটা ডিটারমিনেন্টের আকারে প্রকাশ করতে চাই, ডেল্টা কিউবটাকে ভেতরে যদি ইনক্লুড করে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের ইনভার্স অফ ডেল্টা। তাহলে আমরা এখানে দুটো টপিকই শিখলাম, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট এবং বিপরীত বা রেসিপ্রোকাল বা অনন্য বা ইনভার্স অফ ডেল্টা। তাহলে একটা অঙ্ক এই ক্ষেত্রে করে দেখা যাক। তাহলে আমি এখানে ডেল্টার জন্য একটা মান নিচ্ছি। দেখো ডেল্টার জন্য আমি একটা মান নিয়ে নিচ্ছি, একটা ডিটারমিনেন্ট আমার মনের মতো। দেখো এই যে ডিটারমিনেন্টটা আমি নিয়েছি এটাকে একটু ছোট নিয়ে নিই, বেশি বড় হয়ে যাচ্ছে। দেখো এই ডিটারমিনেন্টের মানে এই ডেল্টা ওয়ানটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে দেখো ডেল্টা ওয়ান প্রথম এলিমেন্ট আমার a1, তাহলে a1 এক, তার কোফ্যাক্টর ক্যাপিটাল A1, তাহলে একের কোফ্যাক্টর কী হবে 7 5 0 -1, দেখো -56 -0, তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি -56। আচ্ছা, এরপর b1 দেখো এই এলিমেন্টের কোফ্যাক্টর এইটা 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 এইটা, তাহলে -3 -8, 3 একটা 24 -20, 24 -20 মানে 4, পজিশন মাইনাস, তাহলে এর ভ্যালু -4। এরপরে 3 ক্ষেত্রে দেখো -0, অ্যাকচুয়ালি 0 এটা -28, 0 -28 মানে -28, পজিশন প্লাস, তাহলে ওখানটা -28ই বলবো। এরপরে আসছি আমরা -3 কোফ্যাক্টর, দেখো 2 -2 3 0 8, -2 -8 16 -0, তাহলে 16, কিন্তু পজিশন নেগেটিভ, তাহলে -16। এরপর আছে 7 1 3 4 -8, -8 -12 -20, পজিশন প্লাস, -20। আচ্ছা, এরপরে 5 এর ক্ষেত্রে দেখো 1 -2 4 0 1 0 0, মাইনাসে মাইনাসে +8, তাহলে +8, পজিশন মাইনাস প্লাস মাইনাস -8। আচ্ছা, এরপরে আমরা 4 এর আসবো, দেখো -10 -21 -31, পজিশন প্লাস, তাহলে -31ই থাকবে। এরপরে আসবো আমরা 0, তাহলে 5 একে 5 -9 14, পজিশন মাইনাস, তাহলে -14। এরপরে আমরা আসবো -8 এর কোফ্যাক্টর, 7 একে 7 মাইনাস মাইনাস মাইনাস, 3টে মাইনাসে -6, তাহলে 7 -6 1, পজিশন প্লাস, তাহলে ওখানটা 1ই বসে যাবে। তাহলে দেখো আমাদের ডেল্টা ওয়ান অর্থাৎ অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণয় বের করা কমপ্লিট। এরপরে আমরা যেটা করব সেটা অনন্যক বা রেসিপ্রোকাল নির্ণয় করব এই ফর্মুলার সাহায্যে। তো তার জন্য আমাদের ডেল্টার ভ্যালুটার প্রয়োজন, তো সেই জন্য আমরা এখানে এটাকে বিস্তৃতি করে মানটা নিয়ে আসবো। দেখো ডেল্টাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি পাওয়া যাবে, 1 ইন্টু -56 প্লাস 2 ইন্টু, দেখো এই কলাম এইরও বন্ধ, 24 -20 প্লাস 3 ইন্টু 0 -28, তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে -56, এখানে +8, এখানে -3 8 24 4 হাতে 2, 3 2 6 2 8 84, তাহলে ভ্যালু 6 4 10 0 হাতে 1, 8 আছে 13 আগে 14, -140 +8 -132। তাহলে আমরা যখন ডেল্টা টু বের করব এই জিনিসটাকে 132 এর কিউব দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে অতএব ডেল্টা টু
ইকুয়াল টু -1/132 তার হোল কিউব ইন্টু ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ানের ভ্যালুটা এটা বসিয়ে দিলেই আমাদের ইনভার্স রেসিপ্রোকাল কমপ্লিট। তো এক্ষেত্রে ভ্যালুটা অনেক বড় এসছে, নর্মালি যে সব অঙ্কগুলো থাকে এত বড় আসে না, আমি যেহেতু একটা র্যান্ডম নিয়েছি সেজন্য এত বড় এসছে। আচ্ছা, এরপরে আসছে এই টপিকের উপরে একটা উপপাদ্য। দেখা যাক উপপাদ্য আমাদের কি বলছে। যদি উপপাদ্যের প্রমাণ আমাদের সিলেবাসে নেই, প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু কোনো অনুসন্ধিৎসু ছাত্র বা ছাত্রী যদি চায় অবশ্যই বই থেকে দেখে নিতে পারে প্রমাণটা। উপপাদ্য বলছে দেখো, উপপাদ্যটি বলছে যদি একটি নির্ণায়ক হয়, একটি নির্ণায়ক ডেল্টা এর অ্যাডজয়েন্ট নির্ণায়ক ডেল্টা ওয়ান এবং বিপরীত নির্ণায়ক ডেল্টা টু হলে ডেল্টা ওয়ান ডেল্টা টুর একটা সম্পর্ক আছে, সেটাই আমাদের উপপাদ্য। তো উপপাদ্য কি বলছে যে ডেল্টা ওয়ান সমান সমান ডেল্টা স্কোয়ার এবং ডেল্টা টু সমান 1/ডেল্টা। এই দুটো প্রপার্টি মেনে চলে। তো এইটার ক্ষেত্রে আমরা যদি ডেল্টা ওয়ান ইন্টু ডেল্টা করি, আমরা গুণফলটা পাবো ডেল্টা কিউ। ক্যালকুলেশন করলেই আমরা ক্লিয়ারলি পেয়ে যাবো এটা। আমি যে প্রথম ডিটারমিনেন্টটা নিয়েছিলাম A1 B1 C1 দিয়ে, ওখান থেকে ইজিলি একে প্রমাণ করে নিয়ে আসা যায়, বইতে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ একটা ডেল্টা ক্যান্সেল হয়ে গিয়ে এটা ডেল্টা স্কোয়ার প্রমাণ হয়ে যায়। এইবার ডেল্টা টু সমান আমরা কি জানি 1/ডেল্টা কিউ ইন্টু ডেল্টা ওয়ান। দেখো 1/ডেল্টা কিউ ইন্টু ডেল্টা ওয়ানের মান আমরা জানি ডেল্টা স্কোয়ার, তাহলে ডেল্টা স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে 1/ডেল্টা। তাহলে দেখো ডেল্টা টুর ভ্যালু 1/ডেল্টা। তাহলে এই দুটো প্রপার্টি আমাদের দেওয়া হচ্ছে। এই অবধি আমি যতটা পড়ালাম আজকে, এই পুরোটাই আউট অফ WBCHAC সিলেবাস। এর কোনো পার্টি WBCHAC এক্সাম অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামে আসছে না। বইতে ডিটেলে বলে দেওয়া আছে যে এটা সিলেবাসের বাইরে, তাও এটা আমি কেন পড়ালাম, কারণ এই জিনিসটা জয়েন্ট এন্ট্রান্সে কাজে লাগবে। তো আমরা যখন বেসিক জিনিসগুলো শিখছি, তো যতটুকু বেশি শিখে নেওয়া যায় সেটাই লাভ, কারণ জয়েন্ট এন্ট্রান্স আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই অ্যাপিয়ার করি। এই জন্য পরে এটা হেল্পফুল হবে, নাহলে আবার রিপিট করে পড়তে হবে। তো জিনিসটা খুব একটা জটিলতা নেই, খুবই সহজ, সেই জন্য মনে রাখা খুব একটা অসুবিধা নেই, কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসে নেই। আচ্ছা, এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের এইচএসসি সিলেবাসে অবশ্যই আছে। সেটা হচ্ছে দেখো, একটা ডিটারমিনেন্ট ডেল্টা যদি এরকম হয় A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা যদি একটা ডিটারমিনেন্ট হয় ডেল্টা, তো দেখো এই 1 1 1 2 1 3 নিয়ে আমি ম্যাট্রিক্সে বলেছিলাম অ্যাকচুয়ালি এরা কি ডিনোট করে, আরেকবার রিপিট করে দিচ্ছি। AI যে এটা মানে অ্যাকচুয়ালি I সমান সমান রো, জে সমান সমান কলাম, এটাকে ডিনোট করে। অর্থাৎ A23 এই পদের ক্ষেত্রে 2 সমান সমান সেকেন্ড রো, 3 থার্ড কলাম, একে ডিনোট করে। তার মানে বুঝতেই পারছি এই 2 3 পদটা একটা ডিটারমিনেন্টের দ্বিতীয় রো তৃতীয় কলামের যে জাংশন পয়েন্ট সেখানে বসে আছে। দেখতেই পাচ্ছ 2 3 কোথায় বসে, দেখো দ্বিতীয় রো তৃতীয় কলামের জাংশন।
তাহলে এই জিনিসটা রিকল হয়ে গেল। এইবার আমরা আসি প্রতিসম ম্যাট্রিক্স কি বলছে, বা সিমেট্রিক প্রতিসম ডিটারমিনেন্ট বা সিমেট্রিক নির্ণয় কি বলছে। দেখো সিমেট্রিক ডিটারমিনেন্ট বলছে এ আই জে সমান যদি এ জে আই হয় ফর অল আই জে। এই ফর অল আই জে জিনিসটা কি, এটা আমরা এই চিহ্নটা অবশ্যই সেট তত্ত্ব ওখানে পড়েছি। তো উল্টো এর মতো দেখতে, ফর অল আই জে মানে আই জের সমস্ত ভ্যালুর জন্য এ আই জে সমান এ জে আই হবে। ব্যাপারটা কি বলতে চাইছে, যে আমি যদি A21 আর A12 নিই তাহলে অবশ্যই এরা সেম এলিমেন্ট হবে। তাই দেখতে পাচ্ছ এই দুটো এলিমেন্ট সেম হতে হবে। তারপরে দেখো আমি যদি A31 আর A13 নিই এদেরও সেম হতে হবে। তার মানে দেখো এইটার সঙ্গে এটা সেম হতে হবে। সিমিলারলি A32 আর A23 এরাও সেম হবে। আচ্ছা, তাহলে শুধু কি এই কটাই হবে, বাকি তিনটে বাদ গেল কেন? দেখো A11 A22 আর A33 এদের আইজেকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, দেখো এই দুইটা পরে নিয়ে গেছি, একটাকে আগে নিয়ে এসেছি, আইজেকে ঘুরিয়ে জে আই করছি। তো এখানে 1 1কে নিয়ে গেলে তো আলটিমেটলি A11ই হয়। তো A11 তো অটোমেটিক্যালি সমান, এখানে আলাদা করে দেখানোর কিছু নেই। সেই জন্য কর্ণ বরাবর যে তিনটে এলিমেন্ট আছে এরা অটোমেটিক্যালি নিজে নিজে সমান হয়, সেই জন্য একে আলাদা করে কিছু বলার নেই। তার মানে কি দাঁড়ালো, আমরা যদি এই তিনটে এলিমেন্টকে সমান করতে পারি যে কোনো ডিটারমিনেন্টে বা সমান দেওয়া থাকে, তাহলে তখনই আমরা বলবো যে ওইটা একটা প্রতিসম ডিটারমিনেন্ট। এবার আমরা আসছি এক্সাম্পলে। দেখো এক্সাম্পল একটা নেওয়া যাক, 5 7 -9 7 -9 3 0 -2 -2। দেখো এক্সাম্পলটা আমি নিয়েছি এমনভাবে, দেখো 7-এর সঙ্গে 7 সমান, 9-এর সঙ্গে -9-এর সঙ্গে -9 সমান, -2-এর সঙ্গে -2 সমান। তো সিস্টেমটা এটাই, একটা ডিটারমিনেন্টকে যদি আমরা রো আর কলামের ইন্টারচেঞ্জ করি, যেটা আমরা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নিতাম, ট্রান্সপোজ নেওয়ার ফলে কি আসতো, সেম ম্যাট্রিক্সে ফিরে আসতো। ডিটারমিনেন্টও তাই, যে একে যদি আমি রো কলামকে স্থানান্তরিত করি সেম ডিটারমিনেন্টই ব্যাক করবে। তো সেই জন্যই এই রোতেও যে এলিমেন্টগুলো থাকে এই কলামেও সেই এলিমেন্ট থাকে, এই সেকেন্ড রোতে যে এলিমেন্টগুলো থাকে এই সেকেন্ড কলামেও সেই এলিমেন্ট থাকে, এই থার্ড কলামে যে এলিমেন্ট থাকে এই থার্ড রোতেও সেম এলিমেন্ট থাকে। এরকম টাইপের যত ডিটারমিনেন্ট হবে সবাই প্রতিসম বা সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে প্রতিসম বা সিমেট্রিক ডিটারমিনেন্ট ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল, খুব একটা জটিল না, কারণ অলরেডি আমরা ম্যাট্রিক্স পড়েছি। এরপরে আমরা যাব বিপ্রতিসম। তো বিপ্রতিসম ডিটারমিনেন্টের যেটা বলছে সেটা হচ্ছে যে এ আই জে আর এ জে আই এরা সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ এইটা। তার মানে দেখো আমাদের এক্ষেত্রে এই যে A21 আর -A12 এদের মধ্যে মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, এখানেও একটা মাইনাস থাকবে। তাহলে এর এক্সাম্পল কিরকম হতে পারে সেটা বলার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, এর কর্ণ বরাবর এলিমেন্টগুলোর মধ্যে কি হবে। তাহলে নিশ্চয়ই একটা এলিমেন্ট এবং তার মাইনাস এলিমেন্ট সমান হতে পারে না। এক্সাম্পল দেখো, এইটা হচ্ছে আমাদের শর্ত, এ আই জে এ জি আই দুজনের ভ্যালু সেম কিন্তু তাদের সাইন উল্টো। তাহলে A11 আর -A11 এরা যদি সমান হয়, কারণ এটাই তো আমার বিপ্রতিসম হওয়ার শর্ত, তাহলে এখান থেকে আমরা কি পাই। দেখো এই জিনিসটা আমি যেটা দেখাতে চলেছি, এটা আমি বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলেছিলাম, যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের যে মেজর ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, সেই মুখ্য কর্ণ বরাবর যে কটা এলিমেন্ট থাকবে তারা সবাই 0 হবে। এবং এটা বলেছিলাম কেউ যদি জানতে চায় তো সেক্ষেত্রে আমি প্রমাণ করে দেখাবো কেন ওটা 0 হবে। তো একজন স্টুডেন্টই জানতে চেয়েছিল, তো এখানে এসে জিনিসটা দেখে নিতে পারবে। দেখো A11 সমান -A11 মানে আমরা এখান থেকে কি বলতে পারি, 2A11 সমান 0, অর্থাৎ A11 সমান 0। তাহলে A11 এর ভ্যালু বেরোলো 0। সিমিলারলি আমরা যদি এই একই A22 নিয়ে করি সেক্ষেত্রেও 0 বেরোবে, এবং A33 সেক্ষেত্রেও 0 বেরোবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, এইখানে ফার্স্ট রোতে এই এলিমেন্টটা 0, সেকেন্ড রোতে এই এলিমেন্টটা 0 এবং থার্ড রোতে এই এলিমেন্টটা 0, অর্থাৎ কর্ণ বরাবর তিনটে এলিমেন্টই 0। তাহলে বাকি যে 6টা এলিমেন্ট তারা খালি নেগেটিভ হবে কিন্তু ভ্যালু সেম থাকবে, কিন্তু কর্ণ বরাবর এলিমেন্ট 0 হবে।
তো এর একটা এক্সাম্পল নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের প্রতিসমর এক্সাম্পল সিমেট্রিক, আর বিপ্রতিসমর এক্সাম্পল একটা নেওয়া যাচ্ছে। দেখো 0 -5 2 -8 5 -2 0 8 0। দেখো এই দুটো এলিমেন্ট ভ্যালু সেম, সাইন উল্টো। এই দুটো এলিমেন্ট ভ্যালু সেম, সাইন উল্টো। এই দুটো এলিমেন্ট ভ্যালু সেম, সাইন উল্টো। এটা আমাদের বিপ্রতিসম ডিটারমিনেন্ট বা স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে এক্সাম্পল আমাদের মোটামুটি ক্লিয়ারলি ধারণা দিয়ে দিল যে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়। এরপরে আমরা এগোবো ডিটারমিনেন্টের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই দ্বিমাত্রিক জ্যামিতি বা 2 ডাইমেনশন জিওমেট্রি বা কোঅর্ডিনেট সিস্টেম আমরা ক্লাস 11-এ যেটা পড়ে এসেছিলাম, সেখানে আমরা 3খানা ফর্মুলা শিখেছিলাম। একটা ত্রিভুজের যদি 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে x1, y1, x2, y2, x3, y3, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা 3 রকম প্রসেসে আমরা শিখেছিলাম। 4 রকম প্রসেসটা আমরা এই ক্লাস 12 এসে শিখব। তো দেখো ফার্স্টে আমি 11-এর ফর্মুলাগুলো একটু রিকল করে দিই, যে 3টে ছিল। মনে করো একটা ট্রায়াঙ্গেল এ শীর্ষবিন্দু x1, y1, বি শীর্ষবিন্দু x2, y2 এবং সি শীর্ষবিন্দু x3, y3। অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলা ক্লাস 9 থেকেই এখন শিখতে পারি, ক্লাস 9-এর সিলেবাসে চলে এসছে। তো এক্ষেত্রে যে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, তাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হতো। তার ফর্মুলা ছিল এরকম: হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এত বর্গ একক। অথবা আরও একটা ফর্মুলা ছিল, জাস্ট x আর y গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2 এত বর্গ একক। এবং আরেকটা ফর্মুলা ছিল, সেটা আমি এখানে দেখাচ্ছি: x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 দিয়ে আমরা এরকম মাল্টিপ্লিকেশন করতাম, তারপরে এরকম মাল্টিপ্লিকেশন করে মাইনাস করতাম, দিয়ে যে ফর্মুলাটায় বসাতাম সেটা এরকম ছিল: হাফ ইন্টু মড ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস ব্র্যাকেট x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1 এত বর্গ একক। তাহলে এই 3টে ফর্মুলার সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এসেছি। অ্যাকচুয়ালি পার্টিকুলারলি এই ফর্মুলা বা এটার সাহায্যে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, বহুভুজের ফর্মুলা মানে এরিয়া আমরা বের করতে সক্ষম, কিন্তু এই দুটো ফর্মুলা শুধুমাত্র ত্রিভুজই সীমাবদ্ধ। এইবার আমরা শিখব ডিটারমিনেন্টের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। সেক্ষেত্রেও ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা সমান হাফ ইন্টু ডিটারমিনেন্ট হবে, এবং বিন্দুগুলো ভুজটা আর কোটিটা যতক্ষণের প্রথম এবং দ্বিতীয় কলামে বসিয়ে দেওয়া হবে, এবং থার্ড কলামে থাকবে 3টে 1 এত বর্গ একক। তাহলে আমরা জানি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এইগুলো সবই সংখ্যা আসবে, মানে 9টা এলিমেন্টই সংখ্যা হয়ে যাবে। তো এর বিস্তৃতিকরণ করলে যে ভ্যালুটা পাবো তাকে হাফ দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো এইখানে আর একটা ছোট্ট টপিক বলার, সেটা হচ্ছে আমরা ওখানে যখন কোঅর্ডিনেট করতাম ক্লাস 9 এবং ক্লাস 11-এ, ওখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে দেখাতে দিত যে 3টে বিন্দু সমরেখ। তখন আমরা কি করতাম? তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাতাম 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানে কোনো ত্রিভুজ ফর্মই হয়নি। তাহলে একমাত্র পসিবল 3টে বিন্দু একটা সরলরেখায় বসে আছে। তো এখানেও সেই একই কাজ করার জন্য এই যে ডিটারমিনেন্ট আমি লিখলাম x1 y1 1,
x2 y2 1 x3 y3 1 এইটা ইকুয়াল টু 0 হলে ত্রিভুজের অস্তিত্ব নেই, অর্থাৎ বিন্দু ত্রয় সমরেখা। তাহলে এই একই লজিকে আমরা দেখাতে পারি বিন্দু ত্রয় সমরেখা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কোনো এক্সাম্পল আমি করে দেখাচ্ছি না, আমি এর উপরে একটা অঙ্ক করে দেখাবো যেটা একটু ঘোরানো। দেখো এই অঙ্কটা আমাদের বলছে যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু তিনটি সমরেখা প্রমাণ করো। তা আমরা কি করব, আমরা এটা নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখালেই প্রমাণ হয়ে যাবে সমরেখা। তো 0 দেখানোর জন্য আমরা অবশ্যই ডেল্টা তৈরি করব। আর ডেল্টা সমান হাফ ইন্টু a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1 1 1 এই ডিটারমিনেন্টটা তৈরি করব। এবার দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি আমরা দেখাতে পারি যে 0 আসছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে গেল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানে কি বিন্দু ত্রয় সমরেখা। তাহলে আমরা এখানে বিস্তৃতি করার আগে একটা অপারেশন দেখতে পাচ্ছি, সেই অপারেশনটা একটু ইউজ করে নিই। অপারেশন বলছে যে r1 প্রাইম r1 মাইনাস r2। তাহলে দেখো এটা 1 হবে, এটা মাইনাস 1 হবে, এটা 0 হবে। আচ্ছা, a প্লাস 1 1 a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1। তো আর একটা অপারেশন করা যায়, তো আমরা আর একটা অপারেশন আর করছি না, আমরা বিস্তৃতি করে দিই। আমরা বিস্তৃতি করবো এই রো বরাবর। তাহলে দেখো 1 ইন্টু a প্লাস 1 প্লাস a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু a মাইনাস অফ তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখা যাক 0 আসছে কিনা। a প্লাস 1 প্লাস a স্কোয়ার মাইনাস a প্লাস এটাকে হোল স্কোয়ারে ভাঙালে a স্কোয়ার মাইনাস এটা প্লাস এইটা মাইনাস, এবার হোল স্কোয়ারে ভাঙালে মাইনাস a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1। কী কী ক্যান্সেল হচ্ছে দেখো, a এর সঙ্গে 2a ক্যান্সেল, 1 এর সঙ্গে 1 ক্যান্সেল, স্কোয়ারের সঙ্গে স্কোয়ার ক্যান্সেল, আলটিমেট হাফ ইন্টু 0 সমান 0। তাহলে দেখতেই পারলে ডিটারমিনেন্ট ইউজ করে আমরা খুব ইজিলি একটা জটিল বিন্দুর যে আকার সেটাকে প্রমাণ করে দিলাম যে এটা একটা ত্রিভুজকে গঠন করে না, অর্থাৎ সমরেখা। আচ্ছা, এরপরে আমাদের যে লাস্ট টপিক আজকে রয়েছে সেইটাই আমরা চলে যাব। সেই টপিকের উপরে প্রথমে থিওরিটা ব্যাখ্যা করব, তার কিছু প্রপার্টিস রয়েছে, তারপরে একটা এক্সাম্পল আমরা সলভ করব। তো থিওরিটা বলছে solving process of simultaneous equations সহসমীকরণ সমাধান করার পদ্ধতি। এই পদ্ধতি আমাদের কি বলছে, এই পদ্ধতির যে নাম সেটার নাম হচ্ছে ক্র্যামার্স রুল। অবশ্যই 2020 সালে ক্র্যামার্স রুল আসেনি, 2021 সালে আসতেই পারে, কারণ এই ক্র্যামার্স রুল অল্টারনেট ইয়ারে রিপিট হয়। খুবই সহজ, খালি প্রসেসটা বুঝে নিলেই এর থেকে সহজ অঙ্ক আর হয় না। তো ক্র্যামার্স রুল কী বলছে, তো ধরে নাও আমি ডিরেক্টলি একটা এক্সাম্পল দিয়েই পড়াচ্ছি। এক্সাম্পলটা বলছে যে 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6। আচ্ছা, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 3 এবং 3x প্লাস ওয়াই মাইনাস জেড equal to 4।
এই যে সিস্টেম অফ ইকুয়েশন, দেখো এখানে তিনখানা সমীকরণ, তিনখানা চলরাশি এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল রয়েছে। একে সলিউশন করার জন্য আমরা কি করতে পারি, আমরা পুরনো যে ওল্ড প্রসেস ছিল আমাদের, একটা থেকে জেড বের করে নিয়েছে, অপর দুটো বসিয়ে সেই দুটোকে এক্স ওয়াইয়ের জন্য সমাধান করবো। এক্স ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেলে যে কোনো একটা সমীকরণে এক্স ওয়াই বসিয়ে দিয়ে জেড চলে আসবে। তো এই এত জটিলতা অ্যাভয়েড করার জন্যই আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট হেল্প করে। আমি শুরুতেই বলেছিলাম ম্যাট্রিক্স যখন ডিটারমিনেন্ট যখন পড়িয়েছিলাম। তো এখানে আমরা ইউজ করব সলিউশন প্রসেস ডিটারমিনেন্টের সাহায্যে। প্রথম যে স্টেপ হবে, তিনটে সমীকরণকে পরপর সাজিয়ে ডেল্টা তৈরি করা। ডেল্টা কি বলছে, যে প্রথম সমীকরণের যে এক্স ওয়াই আর জেড আছে তাদের সহগগুলো প্রথম রোতে বসিয়ে দাও। দেখো এক্স সহগ 2 বসে গেল, -1 বসে গেল, 1 বসে গেল। তারপরে সেকেন্ড যে সমীকরণ তার এক্স ওয়াই জেড এর সহগ বসিয়ে দাও, এবং থার্ড সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগ বসিয়ে দাও। বসিয়ে এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করে ফেলবো। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু যখন বের করে ফেলবো, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে দেখো, বিস্তৃতি করা যায়। 2 তাহলে কি -2 -3 -5, মাইনাস মাইনাসে প্লাস 1 -1 -9 -2 প্লাস 1 1 -6 -5। তাহলে টোটাল ভ্যালু কত বেরোলো, -10 -10 -5 -25। তাহলে এইটা আমাদের ডেল্টার ভ্যালু বেরিয়ে গেল। এরপরে আমাদের আরও তিনখানা ডিটারমিনেন্টের ভ্যালু চাই। সেই তিনখানা ডিটারমিনেন্ট কি দেখো, ডেল্টার পরে ডেল্টা 1 আসবে, নতুন একটা ডিটারমিনেন্ট। সেখানে আমরা একটা ছোট্ট চেঞ্জ করব। কি চেঞ্জ, এই যে কনস্ট্যান্ট টার্মসগুলো বসে আছে এরা যেরকমভাবে পরপর কলম ওয়াইজের মতো বসে আছে, সেরকম কলম ওয়াইজ ফার্স্ট কলামে এসে বসে যাবে। তার মানে কি হলো, 2 1 3 যেটা ডেল্টায় ছিল সেইটা আর থাকলো না, সেটা হয়ে গেল ডেল্টা 1 6 3 4। বাকি যে দুটো কলাম রয়েছে তারা এক্স্যাক্টলি সেম ওরকমভাবেই বসে যাবে, এবং এর একটা ভ্যালু বেরোবে। তাহলে এর ভ্যালু আমরা বিস্তৃতি করে যখন বের করব তখন কত দাঁড়াবে, 6 × -2 -3 -5 প্লাস 1 × -3 -12 -15 প্লাস 1 × 3 -8 3 -8 -5। তাহলে কত ভ্যালু বেরোলো, -30 -15 -45 -5 -50। তাহলে আমাদের ডেল্টা 1 বেরিয়ে গেল। এরপরে আসছে ডেল্টা 2। দেখো ডেল্টা 2 আমি এখানে দেখাচ্ছি। ডেল্টা 2 করার ক্ষেত্রে সবসময় আমরা ডেল্টার থেকেই তৈরি করবো ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3। এমন না যে ডেল্টা 1 থেকে ডেল্টা 2 তৈরি হবে, এরকম কোনো ব্যাপার নেই। তৈরি হবে সবসময় ডেল্টা থেকে। ডেল্টা 1 এর ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছিল, ফার্স্ট কলাম। ডেল্টা 2 যখন তৈরি করব সেখানে ডেল্টার সেকেন্ড কলাম চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কে আসবে, অবশ্যই এই এলিমেন্টগুলো। তাহলে দেখো ফার্স্ট কলাম ডেল্টাতে যা ছিল বসিয়ে দিলাম, সেকেন্ড কলামে এই এলিমেন্টগুলো এসে বসবে 6 3 4, এবং লাস্ট যে কলাম ডেল্টাতে যা ছিল তাই 1 3 -1। এইবার এর বিস্তৃতি করা যাক। দেখো এর বিস্তৃতি করলে 2 × -3 -12 -15 -6 × -1 -9 -10 প্লাস 1 × 4 -9 -5। কত ভ্যালু বেরোবে তাহলে, -30 প্লাস 60 -5। তাহলে দেখো 60 এর থেকে 35 গেলে পড়ে থাকে 25। তাহলে ডেল্টা 2 ভ্যালু বেরোলো 25। এরপরে আমাদের লাস্ট যে ডিটারমিনেন্ট, চারটে ডিটারমিনেন্ট করতে হবে বললাম, সেটা হচ্ছে ডেল্টা 3। ডেল্টা 3 তে অবশ্যই আমরা আবার ডেল্টার দিকে তাকাবো। এতক্ষণে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পেরেছো ডেল্টা 3 কি হতে চলেছে। ডেল্টা 3 তে থার্ড কলামটা চেঞ্জ হবে। তাহলে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম যেভাবে ছিল সেভাবে বসিয়ে দেওয়া যাক ডেল্টা থেকে, এবং থার্ড কলামে বসবে 6 3 4। তাহলে দেখো ডেল্টা 3 সমান সমান বিস্তৃতি করা যাক। 4 × 8 -3 5 প্লাস 1 × 4 × 4 -9 -5 প্লাস 6 × 1 -6 -5। তাহলে দেখো 10 -5 5
5 মাইনাস 30 মাইনাস 25। তাহলে চারটে ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করে ফেলেছি। তো এই ক্ষেত্রে যেটা বলা, এইখানে যখন আমরা শুরু করবো অঙ্ক, এখানে লিখতে হবে ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করে পান, দিয়ে তারপরে আমরা ডেল্টা তৈরি করবো। শিখিয়ে দিলাম কি হবে, পরপর সহগগুলো রো ওয়াইজ বসে যাবে। তারপর ডেল্টা ওয়ানে কি বললাম, এই কলাম বরাবর এসে ফার্স্ট কলামে বসবে। ডেল্টা টুতে কি বললাম, সেকেন্ড কলাম গিয়ে বসবে। ডেল্টা থ্রি কি বললাম, থার্ড কলামে গিয়ে বসবে। সবসময় ডেল্টা থেকেই ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি উৎপত্তি হবে। কখনোই এরকম ভাবার কারণ নেই ডেল্টা ওয়ান থেকে ডেল্টা টু, ডেল্টা টু থেকে ডেল্টা থ্রি, এরকম হলেই অঙ্ক ভুল হয়ে যাবে। সবসময় ডেল্টা থেকে স্টার্ট করবো, চারটে ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো। এরপরে আমাদের সলিউশনে এক্স ওয়াই জেড এখনো বেরোয়নি। তো বলছে ফর্মুলা যে এক্স সমান সমান ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই সমান সমান ডেল্টা টু বাই ডেল্টা, আর জেড সমান সমান ডেল্টা থ্রি বাই ডেল্টা। দেখো চারটে ডিটারমিনেন্টের ভ্যালুই আমাদের কাছে তৈরি রয়েছে, আমরা ভ্যালু বসিয়ে দিই। দেখো ডেল্টা আমাদের সবার জন্যই -25 বেশি বেরিয়ে রয়েছে, আর ডেল্টা ওয়ান কত বেরিয়েছিল -50 সমান সমান 2। আচ্ছা, এখানে -25 ডেল্টা, আর ডেল্টা টু আমাদের বেরিয়েছিল দেখো 25, তাহলে ভ্যালু -1। ডেল্টা থ্রি বেরিয়েছিল আমাদের -25, ডেল্টা -25, ভ্যালু 1। তাহলে দেখো আমাদের এক্স ওয়াই জেড তিনটেই বেরিয়ে গেল। নির্ণয় সমাধান এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান -1, জেড সমান সমান 1, এটাই আমাদের। তাহলে এই টোটাল অঙ্কটা করলে তুমি পরীক্ষায় 4-এ 4 পাবে, কোথাও যেন কোনো ভুল না থাকে। এবং টোটাল সিস্টেমটা আমি দেখালাম কীভাবে কী করতে হয়। অঙ্কটা খুবই সহজ, কোনো ঝামেলা নেই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে সংখ্যা দিয়েই অঙ্ক থাকে, এবিসিডির চান্স খুবই কম। তো কী করব, এরপরে যেটা টপিক রয়েছে, লাস্ট টপিক আমাদের, সেটা এই সমাধান প্রসেসে কিছু সিস্টেম আছে। সিস্টেম বলতে সমাধানের মানে ধরনটা কেমন হবে। এই যে সমাধানটা বেরিয়েছে একে বলা হয় একক সমাধান। মানে কি, এক্স এর ঠিক একটাই ভ্যালু, ওয়াই এর থেকে -1 একটাই ভ্যালু, এবং জেড এর একটা ভ্যালু 1। এই জিনিসকে বলে একক সমাধান বা ইউনিক সলিউশন। এইটা কখন হবে সেটার একটা ফর্মুলা রয়েছে আমাদের, সেটা বলে দেবো। আচ্ছা, অসংখ্য সমাধান কখন হবে সেটা বলে দেবো, এবং কোনো সমাধান থাকবে না কখন সেটাও বলে দেবো। তো সেটা বলার জন্যই আমাদের যেটা বলতে হবে, দেখো কয়েকটা জিনিস আমি বলছি। সলিউশন ক্যাটাগরি, কেমন সলিউশন হবে। প্রথম, একক বা ইউনিক সমাধান থাকবে যখন ডেল্টা নন জিরো হবে। ইউনিক সলিউশন থাকা শর্ত ডেল্টা নন জিরো, এবং ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি এদের যে কোনো মান থাকবে। যে কোনো মান হতে পারে, পজিটিভ, নেগেটিভ, জিরো, যে কোনো বাস্তব মান বলে দিতে পারো, বাস্তব মান থাকবে। আচ্ছা, এরপরে যে সেকেন্ড ক্যাটাগরি আসছে আমাদের, আচ্ছা এইখানে এই ক্যাটাগরির একটা নাম আছে। যখন এই ডেল্টা নন জিরো হবে তখন তাকে বলা হবে, মানে তাকে বলতে এই সিস্টেম অফ ইকুয়েশন বা সহ সমীকরণ গুলি সঙ্গত বা কনসিস্টেন্ট, এটা বলা হবে। ঠিক আছে, এটা কখন বলা হবে, যখন ডেল্টা নন জিরো। সেকেন্ড ক্যাটাগরি, ডেল্টা যদি জিরো হয়, আচ্ছা ক্যাটাগরিটা লিখে নিয়ে নেবে, কোনো সমাধান থাকবে না যদি
ডেল্টা ইকুয়াল টু 0 এবং ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এদের অন্তত একটি মান 0 নয়। তার মানে এখানে কি দাঁড়ালো, ডেল্টাকে 0 হতে হবে অবশ্যই, এবং এদের তিনজনের মধ্যে অন্তত একজনের ভ্যালু 0 ব্যতীত পজিটিভ বা নেগেটিভ কোনো সংখ্যা থাকবে, রিয়েল নাম্বার, ঠিক আছে। অন্তত একজন মানে দুজনেরও কিন্তু আমি নন জিরো করতে পারি, তিনজনেরও নন জিরো করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কোনো সমাধান থাকবে না। কিন্তু যদি তিনজনেই 0 হয়ে যায় তখনই আসছে থার্ড ক্যাটাগরি। তো থার্ড ক্যাটাগরির আগে আমাদের সেকেন্ড ক্যাটাগরি তাহলে কি বলছে, তিনটেই 0 হতে পারবে না, একটা অন্তত থাকবেই নন জিরো, ঠিক আছে। আচ্ছা, এইটাকে বলা হয় সহসমীকরণগুলি অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট। এরপরে আসছে থার্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। দেখো, অসংখ্য সমাধান থাকার শর্ত যখন ডেল্টা সমান সমান ডেল্টা 1 সমান সমান ডেল্টা 2 সমান সমান ডেল্টা 3 সমান সমান 0, চারটে ডিটারমিনেন্টের ভ্যালুই যখন 0 হবে, তার মানে কিরকম রেজাল্ট হবে, 0/0 0/0 0/0। সেক্ষেত্রে এর অসংখ্য সমাধান পাওয়া সম্ভব। আর প্রথম কেস যখন ডেল্টা নন জিরো তখন ইউনিক সলিউশন, এবং সেকেন্ড কেস যখন অন্তত একটা তিনজনের মধ্যে নন জিরো আর ডেল্টা 0, দেখতেই পাচ্ছ তাহলে কি হরে সবসময় 0, তাহলে সলিউশন পাওয়া সম্ভবই না। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই তিনটের উপর বেস করে অঙ্ক দেয়। কীরকম অঙ্ক দেয় সেটাও আমি বলছি। তিনখানা সমীকরণ দিয়ে বলে দিল দেখাও এরা ইনকনসিস্টেন্ট, তার মানে তোমাকে কি দেখাতে হবে, সেকেন্ড পয়েন্ট ডেল্টাকে 0 দেখাতে হবে, এবং অনেকে এইখানে 0 দেখিয়ে ছেড়ে দেয়, সেটা করলে হবে না, এই তিনটের মধ্যে অন্তত একটা যে নন জিরো এসেছে সেটাও তোমাদের দেখিয়ে দিতে হবে, কারণ পুরোটাই কিন্তু ইনকনসিস্টেন্ট হওয়ার শর্ত। আচ্ছা, এরপরে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, দেখাও ইউনিক সলিউশন আছে, তখন এটা করে দেখাতে হবে, দেখাও অসংখ্য সমাধান আছে, তখন এটা করে দেখাতে হবে। তাহলে তোমাদের এই সিস্টেমটা মনে রাখতে হবে, কখন কোন সলিউশনের জন্য কি আমাদের রুলস, সেই রুলগুলো মনে রেখেই আমাদের করতে হবে। এছাড়া ক্যামার সুলের আর কোনো জটিলতা নেই, ক্যামার সুল খুবই সহজ। তো আজকের মতো ভিডিও এই অবধি থাকছে, পরের ভিডিও আবার আমরা শুরু করব ম্যাট্রিক্সের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে, সেখানেও আমরা এই কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট আবার করব, এবং আমরা ওখানেও ম্যাট্রিক্স পদ্ধতিতে সলিউশন বের করব, সহ সমীকরণ বা সামাল্টেনিয়াস ইকুয়েশন। বাই।